কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি। মোদী সরকারের যে কোনো পদক্ষেপকে সমর্থন দেবে বিরোধীরা, ধৈর্য ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব। কিয়েভে ভয়াবহ রুশ হামলায় নাখোশ ট্রাম্প, পুতিনকে আক্রমণ থামিয়ে শান্তি চুক্তি করার আহ্বান। দক্ষিণ আফ্রিকা সফর সংক্ষিপ্ত করে দেশের পথে জেলেনস্কি। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় আগ্রহী চীন, শর্ত হিসেবে শুল্ক প্রত্যাহারের আহ্বান বেইজিং এর। চুক্তির বিষয়ে প্রচারিত তথ্য মিথ্যা বলে দাবি। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান উত্তেজনা এখন তুঙ্গে। শুক্রবার সকালে কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। এদিকে সন্ত্রাসী হামলার পাল্টা জবাবে কেন্দ্রীয় বিজেপি সরকার যেই পদক্ষেপ নেবে তাতে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। যদিও ভারত পাকিস্তান উভয়কে ধৈর্য ধরতে বলেছেন জাতিসংঘের মহাসচিব। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার 2 দিন পর বৃহস্পতিবার প্রথমবার জনসম্মুখে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। বিহারের রাজনৈতিক জনসমাবেশে দেয়া বক্তব্যে জড়িতদের বিরুদ্ধে কড়া বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী। সন্ত্রাসীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার ঘোষণা দেন তিনি। ভারত প্রতিটি সন্ত্রাসী ও তাদের সমর্থকদের চিহ্নিত করবে, তাদের খুঁজে বের করবে এবং শাস্তি দেবে। বৃহস্পতিবারও ভারতের বিভিন্ন শহরে পাকিস্তান বিরোধী বিক্ষোভ হয়েছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে স্লোগান দিয়েছেন বিক্ষুব্ধরা। সন্দেহভাজন সন্ত্রাসীদের মধ্যে 2 জন পাকিস্তানের নাগরিক বলে দাবি করেছে কাশ্মীর পুলিশ। তারা সবাই পাকিস্তান ভিত্তিক সংগঠন লস্কর-ই তৈয়বার সদস্য বলেও দাবি করা হয়। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে গোষ্ঠীটি। সব ভারতের নাটক বলে মন্তব্য করেছে সংগঠনটির অন্যতম প্রধান সাইফুল্লাহ। সন্ত্রাসী হামলায় 26 জন নিহতের জেরে টানা দ্বিতীয় দিনের মতো জম্মু কাশ্মীরে অবরোধ কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পেহেলগাম। পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা বাড়ানো হলেও শঙ্কায় ভুগছেন স্থানীয়রা। এদিকে সন্ত্রাসী হামলার পাল্টা জবাবে কেন্দ্রীয় বিজেপি সরকার যেই পদক্ষেপ নেবে তাতে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে বিরোধী রাজনীতিবিদরা। ভয়াবহ এই হামলার ঘটনায় ভারত পাকিস্তান উত্তেজনার পারদ বেড়েই চলেছে। নয়াদিল্লির সীমান্ত বন্ধ, সিন্ধু পানি চুক্তি স্থগিত, কূটনীতিকদের বহিষ্কার সহ বেশ কিছু পদক্ষেপের পাল্টা জবাব দিয়েছে ইসলামাবাদ। জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের পাশাপাশি আকাশ সীমা ব্যবহার নিষিদ্ধের ঘোষণা দেয় পাকিস্তান। এছাড়া ওয়াঘা সীমান্ত বন্ধ, সার্ক ভিসা বাতিল করে 48 ঘন্টার মধ্যে ভারতীয়দের পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ইসলামাবাদে ভারতের প্রতিরক্ষা উপদেষ্টাদের অবাঞ্ছিত করার পাশাপাশি ভারতীয় হাইকমিশনে কর্মী সংখ্যা 30-এর নিচে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়। নাদিম মারজান, সময় সংবাদ। চলমান উত্তেজনার মধ্যেই করাচি উপকূলের অদূরে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছে ইসলামাবাদ। অপরদিকে নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল ধ্বংসের পরীক্ষা চালিয়েছে ভারতও। এই অবস্থায় নয়াদিল্লির সম্ভাব্য হামলার আশঙ্কায় ইসলামাবাদ প্রস্তুত বলে প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই নিজেদের সামরিক সক্ষমতার জানান দিল ভারত। স্থানীয় সময় বৃহস্পতিবার নিজস্ব প্রযুক্তির মিসাইল বিধ্বংসী একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালায় দেশটি। INS সুরাত নামের এই ক্ষেপণাস্ত্র সামুদ্রিক অঞ্চলে নিচ দিয়ে উড়ে যাওয়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম বলে জানা গেছে। এর মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক অর্জিত হয়েছে বলে দাবি দেশটির। ভারতের এমন তৎপরতার মধ্যে করাচি উপকূলের অদূরে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটিতে এর তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত সংশ্লিষ্ট সংস্থাগুলো। বিশ্লেষকরা বলছেন ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। যদিও পাকিস্তান সরকার বলছে তারা উত্তেজনা বাড়াতে চায় না। 26 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর পরিমিত ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান সরকার। তবে পুরো পাকিস্তানে উদ্বেগ বাড়ছে, কারণ ভারতের কর্মকর্তারা সম্ভাব্য সামরিক হামলার ইঙ্গিত দিচ্ছেন। টেলিভিশনের টকশোগুলোতে প্রতিরক্ষা বিশ্লেষকরা পরমাণু শক্তিধর 2 প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বাড়লে অনিশ্চিত ও বিপজ্জনক পরিণতির বিষয়ে সতর্ক করছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। মৌসুমী সাথী, সময় সংবাদ। এদিকে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের কামিশলিতে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
সম্প্রতি উপকূলীয় এলাকায় সহিংসতার পর এমন উদ্যোগ কুর্দি প্রশাসনের। কারো হাতে রাইফেল, কেউ শিখছেন নিরাপত্তা চৌকিতে তল্লাশি চালানো। নিজেদের আত্মরক্ষা ও এলাকাকে সম্ভাব্য লুটপাট কিংবা হামলা থেকে রক্ষা করতে এমন প্রশিক্ষণ নিচ্ছেন সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের কামিশলি শহরের নারী পুরুষ। সম্প্রতি উপকূলীয় এলাকায় সহিংসতার পর এমন উদ্যোগ নিয়েছে কুর্দি প্রশাসন। বর্তমানে এসব বাসিন্দাদের প্রশিক্ষক হিসেবে আছেন কুর্দি বাহিনীর সদস্য নাবিল হাসান। তিনি বলেন, প্রতিটি মানুষ নিজেদের ও এলাকার আত্মরক্ষা করতে পারার সক্ষমতা অর্জন করুক, এটাই কুর্দিদের চাওয়া। সিরিয়ার সরকার ও আমাদের মধ্যে চুক্তি থাকলেও বিদেশি যোদ্ধাদের বিশ্বাস করা যায় না। আফগানিস্তান, তুরস্ক ও চেচনিয়া থেকে আসা অস্ত্রধারীরা এখানে বেশ সক্রিয়। তারা কোনো নিয়ন্ত্রণ মানে না। এর আগে গেল মার্চে সিরিয়ার উপকূলীয় অঞ্চলে আলাউইদ সম্প্রদায়ের শত শত মানুষকে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর সরকারের নিরাপত্তা বাহিনীর উপর হামলার প্রতিশোধ নিতেই এই হত্যাযজ্ঞ চালানো হয় বলে ধারণা করে স্থানীয়রা। তাদের বিশ্বাস, এ ধরনের প্রশিক্ষণই তাদের অস্তিত্ব রক্ষা করবে। আমরা অস্ত্র চালানো শিখেছি, এখন যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবো। এদিকে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চল থেকে সেনা সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এ কারণে ভবিষ্যতে নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়তে পারে বলে বিশ্লেষকদের বরাতে জানায় বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয়রা সিরিয়ার ভবিষ্যৎ কতটা সুরক্ষিত রাখতে পারবে এখন সেটি বড় প্রশ্ন। তবে কামিশলির মানুষ দেখিয়ে দিয়েছে, যুদ্ধে নামার আগে প্রস্তুত থাকতে হয়। নাদিম মারজান, সময় সংবাদ। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিরল তিরস্কার করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই হামলায় নাখোশ হয়েছেন তিনি। হামলা থামিয়ে শান্তি চুক্তি করার আহ্বান জানান তিনি। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, নিহত হয়েছেন অন্তত 12 জন। এ হামলার পর দক্ষিণ আফ্রিকা সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এ হামলার কারণে চটেছেন মার্কিন প্রেসিডেন্টও। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লেখেন, এই হামলায় নাখোশ হয়েছেন তিনি। বলেন, এর কোনো প্রয়োজন ছিল না। পুতিনকে হামলা থামাতে বলে শান্তি চুক্তি করার আহ্বান জানান ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় মস্কো কিয়েভ উভয়ই শান্তি চায় উল্লেখ করে আবারও দুপক্ষকে আলোচনায় বসার আহ্বান জানান ট্রাম্প। শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে তার নিজেরও একটা সময়সীমা আছে বলেও হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। এর কয়েক ঘন্টা আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সমালোচনা করেন ট্রাম্প। তারপরেই পুতিনকে বিরল তিরস্কার করলেন তিনি। কাকুলি আখতার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় আগ্রহী হলেও শর্ত হিসেবে শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছে চীন। বেইজিং জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে এ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। চুক্তির বিষয়ে যা প্রচারিত হচ্ছে তা মিথ্যা। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সম্পর্ক নতুন করে আলোচনায়। বৃহস্পতিবার বেইজিং জানায়, যুক্তরাষ্ট্র যদি সত্যি আলোচনায় আগ্রহী হয় তবে প্রথমে তাদের আরোপিত শুল্ক প্রত্যাহার করতে হবে। যিনি সমস্যা তৈরি করেছেন তাকেই সমাধান করতে হবে বলে জানান চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়াদং। চীন জানায়, বর্তমানে শুল্ক নিয়ে কোনো আলোচনা চলছে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কু জিয়াকুনো সরাসরি বলেন, শুল্ক নিয়ে কোনো আলোচনা হয়নি, চুক্তির তো প্রশ্নই ওঠে না। এ সম্পর্কিত যে কোনো সংবাদ মিথ্যা। এ বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, এখনো আলোচনা শুরু হয়নি, তবে শুল্ক বিষয়ে আলোচনায় বড় সমঝোতার সম্ভাবনা দেখছেন তিনি। বিশ্লেষকরা জানান, দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ ও আলোচনার ভবিষ্যৎ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কাকুলি আখতার, সময় সংবাদ। টেসলার ব্র্যান্ড ভ্যালু বাড়াতে বিতর্কিত রাজনৈতিক সম্পৃক্ততা আর সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাইল এলন মাস্ককে ছাড়তে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন, মাস্ককে আরও দীর্ঘ সময় রাখতে চান তিনি। তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি মার্কিন এই ধনকুবের। স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা, এআই প্রশিক্ষণ, বিশ্ববিদ্যালয় অ্যাক্রেডিটেশন থেকে শুরু করে বিদেশি অনুদান সহ নানা বিষয়ে আদেশ দেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প।
আর সেখানেই ইঙ্গিত দেন ইলন মাস্ককে মার্কিন সরকারি দক্ষতা বিভাগ থেকে বিদায় নিতে দেবেন না তিনি। বলেন, মাস্ক শুধু প্রতিভাবানই নন, যুক্তরাষ্ট্রের প্রকৃত দেশপ্রেমিকদের একজন, যিনি দেশের জন্য নিজের স্বার্থ ত্যাগ করেছেন। আমি চাই ইলন মাস্ক দীর্ঘদিন আমাদের সঙ্গেই থাকুক। সে একজন অসাধারণ মানুষ। দেশের জন্য মাস্ক যা করেছে তা অতুলনীয়। ফেডারেল খরচ কমানো এবং সরকারি সেবায় কাটছাঁটের যে উদ্যোগ নিয়েছে সরকারি দক্ষতা বিভাগ, তা মাস্কের নেতৃত্বেই বাস্তবায়ন হয়েছে বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। একে ক্যাবিনেট সদস্যরা অনধিকার চর্চা হিসেবে দেখলেও তা মানতে নারাজ। দেশ জুড়ে তৈরি হওয়া টেসলা বিরোধী জনরোষকে কৃত্রিম সংকট আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, মাস্কের সঙ্গে যা হয়েছে তা অন্যায়। তবে এ ধাক্কা মাস্ক ঠিকই সামলে নেবেন বলেও আশাবাদী তিনি। এ সময় মাস্কের সমালোচনাকারীদের এক হাত নেন ট্রাম্প। এটা ছিল পুরোপুরি কৃত্রিম। এরা অসুস্থ মানসিকতার মানুষ, যারা ভাবছিল তারা কিছু একটা করছে। কিন্তু মাস্ক সত্যিই একজন মহান দেশপ্রেমিক এবং আমি জানি সে ঠিকই টেসলার হারানো গৌরব ফিরিয়ে আনবে। এর আগে মাস্ক নিজেই জানান, মে মাসের পর বিশেষ সরকারি কর্মচারী হিসেবে নিজেকে গুটিয়ে নেবেন তিনি। তার মতে, রাজনৈতিক সম্পৃক্ততায় কমেছে টেসলার বিক্রি, ক্ষতিগ্রস্ত হয়েছে কোম্পানির ব্র্যান্ড ভ্যালু। তাই রাজনৈতিক আলোচনার চাপ, বিনিয়োগকারীদের অসন্তুষ্টি এবং বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের ধাক্কায় এখন আর ঝুঁকি নিতে নারাজ তিনি। এজন্যই ফের মূল ব্যবসায় সময় দেওয়ার কথা জানান, কমিয়ে আনতে চান রাজনৈতিক সম্পৃক্ততা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। একসঙ্গে ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ওশেন কাউন্টির 13,000 একরের বেশি এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটা হতে পারে নিউ জার্সির 20 বছরের ইতিহাসের সবচেয়ে বড় দাবানল। এদিকে ইসরায়েলের জেরুজালেম সংলগ্ন শহরগুলোতে ছড়িয়েছে তীব্র আগুন, পুড়ে গেছে সদ্য পুনরুদ্ধার করা প্রকৃতি সংরক্ষণ এলাকা। দাবানলের গ্রাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউ জার্সি জোনস রোড এলাকায় শুরু হওয়া আগুন এখন ছড়িয়ে পড়েছে 13,000 একরের বেশি জমিতে। বুধবার সন্ধ্যায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও আগুন এখনও পুরোপুরি নেভেনি। দাবানলের কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ হয়ে গেছে এবং বহু মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পাশাপাশি ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। তাপমাত্রার পারদ চরমে উঠলে বুধবার বেথ শেমেশ শহরের বেশ কয়েকটি ঝোপঝাড়ে আগুন লাগে। তীব্র বাতাসে আগুন শহরের কেন্দ্রস্থলের কাছে মোশাফ তারুম এলাকায় ছড়িয়ে পড়ে। এর মধ্যেই শহরগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কে গাড়ি চালকরা তাদের যানবাহন ফেলেই শহর ছাড়তে বাধ্য হন। রেল লাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। দাবানল পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তিনি হেলিকপ্টার সহ সব ধরনের বিমান ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন এবং আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রাকৃতিক এ দাবানলকে গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে প্রকৃতির নির্মম ও নীরব প্রতিশোধ হিসেবে আখ্যা দিয়েছেন। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। তিউনিসিয়ার সাফাক্স প্রদেশে সাব সাহারান অভিবাসীদের একটি অস্থায়ী ক্যাম্প গুড়িয়ে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সরকার বলছে এটি চলমান অভিযানের অংশ, যার মাধ্যমে অন্তত 9,000 অভিবাসীকে বিভিন্ন ক্যাম্প থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর মানবাধিকার সংস্থাগুলো তিউনিসিয়ার সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করলেও এই প্রচেষ্টাকে ইতিবাচক হিসেবে দেখছে ইউরোপের দেশ ইতালি। তীব্র ধোঁয়া, পোড়া তাঁবু আর ভাঙাচোরা আশ্রয়স্থলের এই দৃশ্য তিউনিসিয়ার আমরা শহরের অভিবাসী ক্যাম্পে। বৃহস্পতিবার প্রায় 2,000 অভিবাসীর এই ক্যাম্পটি গুড়িয়ে দেয় কর্তৃপক্ষ। এপ্রিলের শুরু থেকে এই ধরনের ক্যাম্প উচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়। আজকের অভিযানটি 2025 সালের এপ্রিল থেকে শুরু হওয়া পূর্ববর্তী প্রচেষ্টারই ধারাবাহিকতা। তিউনিসিয়া এই বিষয়ে আর পিছু হটবে না। বিশেষ করে যেসব ক্যাম্প এরই মধ্যে ভেঙে ফেলা হয়েছে, সেখানে সাব সাহারান আফ্রিকানদের ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনী জানায়, বর্তমানে দেশটির দক্ষিণাঞ্চলের বনভূমিতে তাঁবুতে বসবাস করছেন প্রায় 20,000 সাব সাহারান অভিবাসী। তাদের অনেকেই ইউরোপে যাওয়ার জন্য তিউনিসিয়াকে ট্রানজিট হিসেবে ব্যবহারের চেষ্টা করছেন।
মানবাধিকার সংস্থাগুলো সরকারের এ পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। তাদের অভিযোগ, সরকারি ভাষ্য ও পদক্ষেপ অভিবাসীদের প্রতি বৈষম্যমূলক। এছাড়া মানবিক সহায়তা প্রদানকারীদের বিরুদ্ধেও সরকার দমনপীড়ন চালিয়েছে বলে দাবি করে সংস্থাগুলো। তবে তিউনিসিয়ার এই অভিবাসন নিয়ন্ত্রণ প্রচেষ্টাকে ইতিবাচক হিসেবে দেখছে ইতালি। তারা বলছে, ইউরোপগামী অবৈধ যাত্রা রোধে এটি কার্যকর ভূমিকা রাখছে। কাকুলি আখতার, সময় সংবাদ। চলমান উত্তেজনার মধ্যে তাইওয়ানের কাছে সামরিক মহড়া করেছে চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড। টানা 2 দিন ধরে চলা এই মহড়ায় নিজেদের সামরিক সক্ষমতা যাচাই করে দেখছে তারা। চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা বহু বছর ধরে। সম্প্রতি এই উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। এরই মধ্যে তাইওয়ানের নিকটবর্তী এলাকায় সামরিক মহড়া করেছে চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড। টানা 2 দিন ধরে চলা এই মহড়ায় নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরে তারা। এই মহড়ায় অংশ নিয়েছে চীনের বিমান, নৌ ও স্থল বাহিনীর একাধিক ইউনিট। আকাশ ও সাগর পথে চলে অভিযানের অনুশীলন। ভিন্নধর্মী হামলার মাধ্যমে স্থল এবং সামুদ্রিক লক্ষ্যে আঘাত হানার কৌশলও চর্চা করে চীনা বাহিনী। মহড়ার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল শানদং বিমানবাহী রণতরী বিমান বাহিনীর মোতায়েন। এই রণতরী বিমান ও নৌযানের সঙ্গে সমন্বয়ে অভিযান পরিচালনা করতে সক্ষম। এতে জাহাজ ও বিমানের যৌথ কার্যক্রম, অঞ্চলভিত্তিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং বহুমাত্রিক হামলার কৌশলগুলো অনুশীলন করা হয়। মহড়ার মূল উদ্দেশ্য ছিল দ্বীপ শৃঙ্খলের ভেতরে ও বাইরে সমন্বিত অভিযানের সক্ষমতা যাচাই, পাশাপাশি বহুমাত্রিক অবরোধ ও বিভিন্ন শাখার যৌথ সামরিক তৎপরতার সমন্বয়। এর মাধ্যমে পিএলএ তাদের রণকৌশলগত প্রস্তুতির মাত্রা বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, মহড়া সফলভাবে শেষ হলেও তারা সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আগামীতেও তারা প্রশিক্ষণ অব্যাহত রাখবে এবং প্রয়োজনে তাইওয়ানের স্বাধীনতাপন্থী কার্যকলাপ প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মেক্সিকো থেকে ভেনেজুয়েলায় ফেরত এসেছেন দেশটির 316 বাসিন্দা। স্থানীয় সময় বৃহস্পতিবার ভেনেজুয়েলার সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী বিশেষ ফ্লাইটটি। তাদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশী বলে জানা গেছে। সরকারি পুনর্বাসন কর্মসূচির আওতায় দেশে ফিরেছেন এসব অভিবাসী বলে জানায় ভেনেজুয়েলা। এ বিষয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ফ্লাইটে ছিলেন 174 জন প্রাপ্তবয়স্ক, 142 জন শিশু। তারা আরও জানায়, সরকারি হিসেবে চলমান এই কর্মসূচিতে এখনও পর্যন্ত 3000-এর বেশি নাগরিককে ফেরত আনা হয়েছে। বিশ্বের 50টি ধনী শহরের তালিকা থেকে কয়েক ধাপ পিছিয়ে গেল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক বিনিয়োগ ও অভিবাসন পরামর্শদাতা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত তালিকায় উঠে এসেছে এই তথ্য। মোহাম্মদ হানিফের রিপোর্টে দেখব বিস্তারিত। দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে রাজনৈতিক অস্থিরতার প্রভাব স্পষ্ট হলো ধনী শহরের তালিকায়। চলতি মাসে প্রকাশিত বিশ্বের ধনী শহরের তালিকা থেকে রাজধানী সিউলের পতন হয়েছে 5 ধাপ। বিশ্বের শীর্ষ 50টি ধনী শহরের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক বিনিয়োগ ও অভিবাসন পরামর্শদাতা প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্স। এতে দেখা যায়, গত বছরের তালিকায় 19তম স্থানে থাকা সিউল 5 ধাপে নেমে এবার জায়গা পেয়েছে 24-এ, যেটি তালিকায় অন্তর্ভুক্ত 50টি শহরের মধ্যে সবচেয়ে বড় পতন। তালিকা সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, সিউলে $100 মিলিয়ন বেশি সম্পদ থাকা ব্যক্তির সংখ্যা 195 থেকে কমে 148-এ দাঁড়িয়েছে। 2013 থেকে 2023 সাল পর্যন্ত সিউলে 28% বাসিন্দা মিলেনিয়ার থাকলেও 2024 সালে তা 17%-এ নেমেছে। আর এই বিপর্যয়ের প্রভাব পড়েছে দেশটির ছোট বড় কোম্পানিগুলোতেও। দক্ষিণ কোরিয়াতে যারা প্রবাসী শ্রমিকরা রয়েছেন তারা খুবই উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে আছে, কারণ বিদেশি শ্রমিকরা বর্তমানে কর্মঘণ্টা বেশি করতে পারছেন না। বিভিন্ন মিল কারখানায় তাদের কর্মঘণ্টা কম হচ্ছে। এই রাজনৈতিক পরিস্থিতি আসলে যত দ্রুত তাদের সমস্যাগুলো সমাধান করতে পারবে, কোরিয়া তাদের পূর্বের শক্তিশালী অবস্থানে ফিরে আসবে। গত বছর থেকেই মার্কিন ডলারের বিপরীতে কোরিয়ার মুদ্রা ওয়নের মূল্য কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। কোরিয়ান কেন্দ্রীয় ব্যাংকের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারাও চেষ্টা করছেন যে যথেষ্ট পরিমাণে মানটাকে ধরে রাখার জন্য, এবং সে কারণে তারা কিন্তু তাদের যে জাতীয় যে ইন্টারেস্ট
রেট যেটা আছে সেটা গত 6 মাসে সেপ্টেম্বর থেকে শুরু করে এই পর্যন্ত আসলে 3.75 থেকে 2.5% পর্যন্ত নামিয়ে নিয়ে এসেছে। এদিকে ধনী শহরের তালিকায় সিউলের পতনের কারণ হিসেবে সম্পদের বহির্গমনকেও চিহ্নিত করেছে দ্য কোরিয়া হেরাল্ড। দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক অস্থিরতা এর প্রভাব পড়েছে কোরিয়ার প্রতিটি স্তরে। স্থানীয় বিনিয়োগকারীরাই খুঁজছেন ভিন্ন পথ, যার কারণে পিছিয়ে পড়তে হয়েছে বিশ্বের ধনী শহরের তালিকা থেকেও। তবে জুনে প্রেসিডেন্ট নির্বাচনের পর অর্থনৈতিক সংকট নিরসনে দেশটি ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটি এখন দেখার বিষয়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। থাইল্যান্ডে ভ্রমণ বা অন্য যে কোনো উদ্দেশ্যে প্রবেশ করতে হলে আগামী 1 মে থেকে বিদেশি নাগরিকদের জন্য নতুন একটি ডিজিটাল ফর্ম পূরণ বাধ্যতামূলক করা হয়েছে। থাইল্যান্ড ডিজিটাল আর্কাইভাল কার্ড ও TDAC ছাড়া আর কেউ দেশটিতে প্রবেশ করতে পারবে না, এমনটাই জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ভ্রমণ পিপাসুদের জন্য একটি নতুন নিয়ম আনতে যাচ্ছে থাইল্যান্ড। বিমান, স্থল কিংবা জলপথ যে কোনো মাধ্যমে আগামী 1 মে থেকে দেশটিতে পা রাখার আগে প্রতিটি বিদেশি নাগরিককে একটি ডিজিটাল ফর্ম পূরণ করতে হবে। থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড বা TDAC ছাড়া আর কেউ দেশটিতে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে দেশটির পর্যটন ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরিবার বা দলবদ্ধ ভ্রমণ হলেও প্রতিটি যাত্রীর জন্য আলাদাভাবে TDAC ফর্ম পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটন, ব্যবসা বা ট্রানজিট যেই কারণেই থাইল্যান্ডে প্রবেশ হোক না কেন, এই ফর্ম জমা না দিলে ঢোকা যাবে না। TDAC ফর্মটি 3টি অংশে বিভক্ত। প্রথম অংশে নাম, জাতীয়তা, পাসপোর্ট নম্বর সহ ব্যক্তিগত তথ্য দিতে হবে। দ্বিতীয় অংশে থাকবে যাত্রা সম্পর্কিত তথ্য যেমন ফ্লাইট নম্বর ও থাইল্যান্ডে থাকার অস্থায়ী ঠিকানা। তৃতীয় অংশে যাত্রীর স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দিতে হবে যেমন কোনো অসুস্থতা আছে কিনা বা চিকিৎসাধীন অবস্থায় আছেন কিনা। এই ফর্ম যাত্রার অন্তত 72 ঘন্টা বা 3 দিন আগে অনলাইনে পূরণ করতে হবে। ফর্ম জমা দেওয়ার পর সব তথ্য সঠিকভাবে পূরণ হয়েছে কিনা তা যাচাই করতে হবে। নিরাপত্তার স্বার্থে পূরণ করা TDAC ফর্মের একটি প্রিন্ট কপি সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে থাই কর্তৃপক্ষ। যারা দীর্ঘ সময় অবস্থান করবেন তাদের জন্যও রয়েছে বিশেষ নির্দেশনা। থাইল্যান্ডে কেউ যদি 90 দিনের বেশি সময় অবস্থান করেন তাহলে প্রতি 90 দিন অন্তর নিকটবর্তী ইমিগ্রেশন অফিসে গিয়ে নিজের অবস্থান সম্পর্কে লিখিতভাবে জানাতে হবে। থাই কর্তৃপক্ষ বলছে নতুন এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে প্রবেশ প্রক্রিয়া আরও সহজ, দ্রুত এবং নিরাপদ হবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভোজন আর ঐতিহ্যে মুখর আলজেরিয়ার রান্না উৎসব কালিনারি আর্ট ফেস্টিভ্যাল। দেশি বিদেশি রন্ধন প্রেমীদের অংশগ্রহণে এই উৎসব যেন শুধু প্রতিযোগিতা নয়, বরং একসঙ্গে অনেক দেশের সংস্কৃতির মিলন মেলা। 3 দিনের এই আয়োজনের প্রতিটি পদেই লুকিয়ে আছে আলজেরিয়ার বৈচিত্র্য আর ঐতিহ্যের ঘ্রাণ। আলজেরিয়ান শেফ মোহাম্মদ চালা কুমড়োর ভেতরে সাজিয়ে পরিবেশন করছেন কুসকুস, সঙ্গে রয়েছে সিফুড। অন্যদিকে আলজেরিয়ার অন্যতম পরিচিত খাবার চেকচোখা বানালেন শেফ তাউস মেগিত। প্রতিযোগিতায় দেশি বিদেশি ঐতিহ্যবাহী খাবার তৈরিতে চলছে রীতিমতো দক্ষতার লড়াই। থিম পুরনো দিনের স্বাদ। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বসেছে কালিনারি আর্ট ফেস্টিভ্যাল। আয়োজন করেছে গোল্ডেন আকনাফ অ্যাসোসিয়েশন ফর ট্যুরিজম অ্যান্ড কালিনারি আর্টস। ভিন্নধর্মী এই আয়োজনে অংশ নেয় 14টি দেশের 180 জনের বেশি শেফ। জুরি বোর্ডে আছেন সৌদি আরব, আলজেরিয়া সহ আরব বিশ্বের নামকরা শেফরা। তাদের কথায় এই উৎসব শুধু রান্নার নয়, বরং সংস্কৃতি বিনিময়ের এক জীবন্ত মঞ্চ। শুধু আলজেরিয়া নয়, প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে সিরিয়া, তুরস্ক, মিশর, ইতালির মতো দেশও। অংশগ্রহণকারী দেশগুলোর সংস্কৃতিকে একত্রিত করা, তাদের সংস্কৃতিকে একে অপরের সঙ্গে মিলিয়ে দেখা এবং তাদের খাবার ও ঐতিহ্যকে স্বতঃস্ফূর্ত ও সরাসরি উপভোগ করে জানার সুযোগ রয়েছে এই উৎসবে। 3 দিনের এই উৎসব প্রমাণ করল খাবার কেবল স্বাদের নয়, বরং আত্মপরিচয়ের এক অনন্য ভাষা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি। মোদী সরকারের যে কোনো পদক্ষেপকে সমর্থন দেবে বিরোধীরা, ধৈর্য ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব। এবং কিয়েভে ভয়াবহ রুশ হামলায় নাখোশ ট্রাম্প, পুতিনকে আক্রমণ থামিয়ে শান্তি চুক্তি করার আহ্বান। দক্ষিণ আফ্রিকা সফর সংক্ষিপ্ত করে দেশের পথে জেলেনস্কি। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়।